শুরু করি। বিসমিল্লাহ। আচ্ছা দেখো, রাফি আসো, শোনা স্যার। যাচ্ছে? দেখো, আমার টপিকটার নাম হচ্ছে কম্পন ও তরঙ্গ। তোমাদের বইতে প্রথম পর্যায়বৃত্ত গতি সম্পর্কে আলোচনা করা হয়েছে, তারপরে পরবর্তীতে অন্য কোনো চ্যাপ্টারে তরঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই চ্যাপ্টারটা সামগ্রিকভাবে কম্পন ও তরঙ্গের উপর, এই লেকচারটা, এটা মনে করো আমাদের লেকচার ওয়ান। এবং তরঙ্গকে বোঝার জন্য আমাদের যা যা জিনিস বোঝার দরকার সবই আমরা বুঝবো, ঠিক আছে? তো দেখো, প্রথম কথা হচ্ছে কম্পন। কম্পন বা ভাইব্রেশন বা অসিলেশন জিনিসটা কি, এটা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারি। ধরো এইভাবে যদি আমরা একটা স্টিক যদি কল্পনা করি, মনে করো এটা একটা স্টিক। এখন এই স্টিকটা যদি কাঁপতে থাকে, তা আমরা এটার ছবিটা কিভাবে দেখাবো? রাইট, বোঝা যাচ্ছে যে এই স্টিকটা এখান থেকে উপরে উঠতেছে, আবার এখান থেকে নিচে নামতেছে, এই স্টিকটা ভাইব্রেট করতেছে। এটা হচ্ছে কম্পমান একটা লাঠি, ঠিক আছে? কম্পমান মানে এটা এভাবে এভাবে ভাইব্রেট করতেছে, এভাবে এভাবে ভাইব্রেট করতেছে। এখন তুমি এটার মধ্যে কতগুলো কণা চিন্তা করো, এটার মধ্যে কতগুলো কণা চিন্তা করো। মনে করো এখানের যে কোনো একটা কণা, এই কণাটার ভাইব্রেশনটা আমরা দেখব যদি আমরা একটা টাইম স্কেল চিন্তা করি, যে এই কণাটা যে কোনো মুহূর্তে, আমরা এখন এটা মনে করো আমার এই বাম থেকে ডান দিকে আমরা দৈর্ঘ্য চিন্তা করতেছি। তো যে কোনো একটা কণা, সে কণাটা কোনো নির্দিষ্ট সময় যেখানে আছে, যে কোনো দৈর্ঘ্যের প্রত্যেকটা কণা নির্দিষ্ট সময় সেখানেই থাকবে। এই কণাটাও আমরা যদি মানে এদিকে হচ্ছে এক্স, আর এটা হচ্ছে মনে করো ওয়াই, আর আমরা একটা নির্দিষ্ট সময়ে যে কোনো একটা কণার অবস্থান, মানে এই সবটা কাঠি জুড়ে যে কোনো একটা কণার অবস্থানের ছবি যদি আমরা আঁকি, ছবিটা হবে এরকম। যে কোনো একটা সময়, ঠিক আছে? আবার অপর কোনো সময়ে হয়তো দেখা যাবে প্রত্যেকটা কণা এই পজিশনই আছে। আচ্ছা, অপর কোনো সময় হয়তো দেখা যাবে প্রত্যেকটা কণা এই পজিশনই আছে, ঠিক আছে? তাহলে আমরা এই এই সবগুলোকে এইভাবে এরকম দাগ দিয়ে এক একটা সময়ে লাঠিটার কণাগুলোর অবস্থানকে প্রকাশ করতেছি। তাহলে এই দাগগুলো সবগুলো হবে, এটা যদি একটা স্থির লাঠি, এটা একটা সোজা একটা কাঠি যদি হয়, তাহলে এই সোজা কাঠিটার কণাগুলোর যে কোনো সময় অবস্থানকে আঁকলে আমরা এরকম একটা ছবি পাবো। মানে এক একটা, এটা হলো একটা টাইম t1, এটা হচ্ছে আরেকটা টাইম t2, এটা হচ্ছে আরেকটা টাইম t3, এরকম একটা ছবি পাবো। অর্থাৎ ডিস্টেন্সের সাথে সাথে প্রত্যেকটা কণার অবস্থানের কোনো পরিবর্তন হয় না। তো এই ধরনের, এটাকে আমরা বলি কম্পন। এখন পার্টিকুলারলি তুমি একটু কল্পনা করো, যে মনে করো এই যে কাঠিটাকে এরকম ভাবে কাঁপতেছে আমি চিন্তা করছি। এখন মনে করো এই কাঠিটা হলো একটা ধরো এই কাঠিটাকে তুমি যদি এরকম চিন্তা করো, এটা চিকন একটা বাঁশের কঞ্চি।
এটা হচ্ছে একটা চিকন বাঁশের কঞ্চি। বুঝতে পারতেছো রাফি? আছো? হ্যালো? জি হ্যাঁ, স্যার। মনে করো এটা একটা চিকন একটা বাঁশের কঞ্চি। তো এখন তুমি কঞ্চির এই প্রান্তটাকে হাত দিয়ে ধরে এভাবে এভাবে করে কাঁপাচ্ছ। এখন তুমি কি আশা করো যে তুমি যে হাত দিয়ে ধরে এটাকে এভাবে করে কাঁপাচ্ছ, তো যখনই তুমি এটাকে এভাবে করে উপরে উঠাবা, বাঁশের কঞ্চির এই প্রান্তটাও ঠিক সাথে সাথে এখানে উপরে উঠে যাবে? এটা কি তুমি আশা করো? এটা কি হবে? না স্যার। এটা হবে না। তো ন্যাচারালি ঘটনাটা কি হবে? ঘটনাটা হবে হচ্ছে তুমি দেখবা যে তোমার এই প্রান্তটা যখন এতটুকু উচ্চতায় থাকবে, যে মুহূর্তে যেকোনো একটা মুহূর্তের দৃশ্য যদি আমরা কল্পনা করি, তো বাঁশের এই প্রান্তটা হয়তো এতটুকু উচ্চতায় থাকবে। আর তারপরে আবার এই বিন্দুটা হয়তো এখানেই থাকবে। ঠিক আছে? আমরা এইটুকু পর্যন্ত চিন্তা করলাম। মানে তুমি বাঁশটাকে যখন এতটুকু পর্যন্ত উপরে উঠাইছো এই প্রান্তটা, তখন এই প্রান্তটা এখানে, এই প্রান্তটা এখানে। এরপরে যখন তুমি এটাকে নিচে নামায় ফেলছো, তুমি কিন্তু এই প্রান্তটার মধ্যে অলরেডি একটা গতি দিয়ে ফেলছো। ঠিক না কথাটা? তুমি এই প্রান্তটাকে যখন স্যার। উপরে উঠাইছো, তো এই প্রান্তটা সেই মুহূর্তে এতটুকু পর্যন্ত আছে, কিন্তু সে কি এখানে এসে থেমে যাবে? থেমে যাবে না। তুমি এই প্রান্তের আচ্ছা। মধ্যে একটা গতি দিয়ে ফেলছো। তাহলে তুমি এই প্রান্তটাকে উপরে উঠিয়ে যখন নিচে নামাবা, তখন এই প্রান্তটা তার গতির কারণে সে আরো এতটুকু উপরে উঠবে, ফলে এই প্রান্তটা উপরে উঠবে। বুঝছো? এখন এই যে ঘটনাটা ঘটতেছে, এই ঘটনাটা আসলে কি? ঘটনাটা হচ্ছে আমরা যদি এটাকে কাঁপাই, তাহলে আমরা এরকম একটা ঘটনা দেখতে পাবো। আমরা আমরা দেখব যে এই বাঁশের কঞ্চিটার কম্পনের যেকোনো একটা মুহূর্তের ছবি হয়তো এরকম হবে। এরকম একটা ছবি হবে। যেকোনো একটা মুহূর্তে যদি আমরা এটাকে ছবিটা তুলতে পারি, তাহলে এরকম একটা ঢেউ হবে। এবং এই যে একটা জিনিস তৈরি হলো, এটাই হচ্ছে আসলে তরঙ্গ। এখন আমরা মূল বিষয়টাতে যেতে চাচ্ছি যে আসলে এই তরঙ্গটা তৈরির পিছনে মূল ঘটনাটা কি? মূল ঘটনাটা হচ্ছে যে যখন কোনো একটা কণা কাঁপতে থাকে, তখন এই কম্পনটা পার্শ্ববর্তী কণাতে সঞ্চারিত হয়। এই কণার কম্পন এই কণাতে সঞ্চালিত হয়। তো এই কণার কম্পন সঞ্চারিত হয় কিভাবে? এই কণার সাথে এই কণার যদি কোনো অ্যাট্রাকশন বা কোনো কানেকশন থাকে, যেমন এই যে বাঁশের কঞ্চির কথা বললাম, এখানে যদি আমরা মাইক্রোস্কোপিক্যালি বা একেবারে অ্যাটমিক পর্যায়ে কণাগুলোকে দেখি, এরা তো ইন্টার অ্যাটমিক বা ইন্টার মলিকুলার ফোর্স দিয়ে একটা আরেকটার সাথে কানেক্টেড। কাজে একটা কণার মধ্যে গতিপ্রাপ্ত হলে সেই গতিটা বা সেই ধাক্কাটা পার্শ্ববর্তী কণার মধ্যেও একটা স্পন্দন সৃষ্টি করবে। কিন্তু এটা কখনো ইনস্ট্যান্টেনিয়াস হবে না। যখনই এই কণাটা কাঁপবে, সঙ্গে সঙ্গে এই কণাটা কাঁপতে শুরু করবে না। মাঝখানে সবসময় একটা একটা টাইম গ্যাপ থাকবে। ঠিক আছে? তো ফলে এই কণাটা কাঁপতেছে, এই কণাটাও কাঁপতেছে। ২ টা কণাই কাঁপতেছে। কিন্তু এই ২ টা কণার মাঝখানে একটা জিনিস থাকবে, যে জিনিসটাকে আমরা বলি দশা পার্থক্য। বুঝতে পারছো কথাটা? অর্থাৎ মাধ্যমে কণাগুলো যদি নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট দশা পার্থক্য বজায় রেখে রেখে কাঁপতে থাকে, মাধ্যমের কণাগুলো যদি নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট দশা পার্থক্য বজায় রেখে রেখে কাঁপতে থাকে, তাহলে মাধ্যমে যে জিনিসটা তৈরি হয় সেটাই হচ্ছে তরঙ্গ। ক্লিয়ার হলো ডেফিনেশনটা? যে কোনো মাধ্যমে কণাসমূহ যদি নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট দশা পার্থক্য বজায় রেখে কাঁপতে থাকে, তখন সে মাধ্যমে যে জিনিসটা তৈরি হবে সেটাই হচ্ছে তরঙ্গ। কারণ যদি দশা পার্থক্য না থাকে, তাহলে সম্পূর্ণটা মাধ্যম একটা কম্পন তৈরি করবে। তখন আমরা যেমন এটা যেটা বললাম, এই পুরো স্টিকটা লাফ দিয়ে উপরে উঠতেছে, নিচে নামতেছে, পুরো স্টিকটা কাঁপতেছে। এই স্টিকটা যেটা তৈরি করছে সেটা হচ্ছে একটা কম্পন। এটা একটা কম্পন বা এটা একটা অসিলেশন। এটাকে আমরা ভাইব্রেশন বলি, অসিলেশন বলি। অসিলেশনের টাইপ অনুসারে এটা বিভিন্ন রকমের অসিলেশন হতে পারে। কিন্তু এই অসিলেশনটা যদি কোনো একটা দশা পার্থক্য থাকে, অসিলেশনটা যেই কণাগুলোর মধ্যে অসিলেশন হচ্ছে সেই কণাগুলোর মধ্যে যখনই একটা দশা পার্থক্য থাকবে কম্পনের ক্ষেত্রে,
তখন এই অসিলেশনটা যে প্যাটার্নটা যে রূপটা দিবে সেই রূপটাই হচ্ছে আসলে আমাদের ওয়েভ। এবং এই জন্যই আমরা ওয়েভকে কিভাবে আঁকি, ওয়েভকে আমরা এখন যদি আমরা ইয়ে দিয়ে দেখাই বা তরঙ্গকে যদি এভাবে দেখাই, যে আমরা বলতেছি কোনো একটা কণা যখন এই অবস্থাতে আছে, এই অবস্থাতে আছে, মনে করো এখানে কণাটা, না আমরা আসলে চলমান, মনে করো কোনো একটা কণা এখানে আছে, তার পরবর্তী কণাটা এখানে থাকবে, তার পরবর্তী কণাটা এখানে থাকবে, তার পরবর্তী কণাটা এখানে থাকবে, তার পরবর্তীটা এখানে, তার পরবর্তীটা এখানে, তার পরবর্তীটা এখানে, তার পরবর্তীটা এখানে, এখানে, এখানে। তাহলে আমরা এটাকে দেখতেছি যে এটা একটা ঢেউয়ের মতো তৈরি হয়েছে। এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে যে এই কণাটা চাইতে এই কণাটা দশা বিচারে, দশা, তুমি মনে করো দশা শব্দটাকে তুমি তোমার মতো করেই বুঝো, বুঝে উত্তর দাও। এই কণাটার চাইতে এই কণাটা, মানে এই কণাটা এই কণার চেয়ে দশার বিচারে কি হচ্ছে, কি আছে, এগিয়ে আছে না পিছিয়ে আছে বলো তো? স্যার এগিয়ে আছে স্যার। এই কণাটা এই কণার চেয়ে দশার বিচারে এগিয়ে আছে, এই কণাটা এইটার চেয়ে দশার বিচারে এগিয়ে আছে স্যার। আচ্ছা, এইটা দশার বিচারে, এটাও স্যার এগিয়ে আছে। মানে এইটার বিচার এইটার চেয়ে, মানে এটার চেয়ে এটার দশা কি কম না বেশি? স্যার বেশি স্যার। এইটার চেয়ে এটার দশা বেশি। আচ্ছা, এইটার চেয়ে এটার দশা কম না বেশি? স্যার লাস্টেরটা দোষর বেশি স্যার। এটার দশা বেশি, এটার দশা কম? জি স্যার। এটার দশা বেশি, এটার দশা কম? জি জি স্যার। আচ্ছা, তাহলে এটার দশা, স্যার এটার দোষও বেশি স্যার। এটার দশা এটার চেয়ে বেশি। জি স্যার। আচ্ছা, তাহলে দেখো তুমি এখান থেকে এখানে বলছো দশা কম, এখান থেকে এখানে বলছো দশা কম, এখান থেকে এখানে বলছো দশা কম না বেশি? আচ্ছা স্যার সবগুলাতেই স্যার দশা বেশি স্যার, আগেরটা থেকে পরেরটার। পরেরটাতে দশা বেশি। জি স্যার। আচ্ছা, এই এই জিনিসটা আমাদের একটু বোঝার ব্যাপার আছে যে তরঙ্গ, আমরা আমরা এটা যদি বলি, এটা যদি বলি সোর্স কণা, মানে এই কণাটা থেকে তরঙ্গ ডান দিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই কণার দশার চেয়ে এই কণার দশা কম হবে না বেশি হবে? এই কণার দশা কম হবে না বেশি হবে? এই কণার দশা কম হবে না বেশি হবে? এখন তাইলে প্রশ্ন হচ্ছে যে দশা জিনিসটা কি, সেটা আমাদের বুঝতে হবে। তুমি কি বুঝো যে তরঙ্গের দশা বলতে আসলে কি বোঝায়? দশা বলতে মানে কি স্যার বোঝায়, তুমি কি বুঝো? কোনো একটা নির্দিষ্ট সময়ে তরঙ্গের বেগ, ত্বরণ, বল ইত্যাদির যে সম্মুখ অবস্থা, হুম। ওটাকেই স্যার দশা বলে স্যার। এটাকে দশা বলে। আচ্ছা, হ্যাঁ এটাকে দশা বলে, কিন্তু তুমি কি দশা কম না বেশি তাইলে কেমনে বুঝবা? সম্যক অবস্থা, বেগ কম না বেশি, যেমন মনে বলতেছো যে এটার দশা বেশি আর এটার দশা, প্রথম বলছিলা যে এটার দশা বেশি এটার দশা কম, রাইট? এটা তো সর্বোচ্চ বিন্দু, ঠিক আছে? তাহলে প্রথমটা সর্বোচ্চ থেকে পরে সবগুলাতেই স্যার দশা বেশি স্যার। দশা বেশি, মানে প্রত্যেকটা থেকে প্রথমটা দশা থেকে বেশি। পরেরটা দশা, পরেরটা থেকে তারপরটা, তারপরটা থেকে তারপরটা, সবগুলোই স্যার দশা বেশি স্যার। আচ্ছা আচ্ছা, এখন আমরা এটা বলতেছি যে আমি বলতেছি যে একটা তরঙ্গ লেফট টু রাইট, বাম থেকে ডানে যাচ্ছে। মনে করো এই আহ লম্বা বাঁশের কঞ্চিটার কথা চিন্তা করো, লম্বা একটা বাঁশের কঞ্চি, তো তুমি এই প্রান্তে কাঁপাচ্ছ, তরঙ্গ বাম থেকে ডানে যাচ্ছে, তুমি তো বুঝতে পারো যে এখানে একটা ঢেউয়ের মতো তৈরি হবে। দৃশ্যটা কল্পনা করতে পারো, একটা বাঁশের কঞ্চিকে যদি আমরা এরকম ভাবে কাঁপাই তাহলে কি হবে? এরকম একটা ঢেউ হবে না? মানে এরকম একটা ঢেউ তৈরি হবে, স্যার তাই না? এরকম ভাবে বাঁশের কঞ্চিটা কাঁপতে থাকবে এবং এই মাথাটাও দেখাবে, মানে লাস্টের এই প্রান্তটা ওপেন থাকলে এই প্রান্তটা লাফাতে থাকবে, ঠিক আছে? আর এই প্রান্তটাও কে তো আমিই কাঁপাচ্ছি। তাহলে কম্পনটা আমি এখান থেকে এখানে পাঠাচ্ছি, তাহলে কম্পনের যে দশা, সেই দশা যে বিন্দু থেকে কম্পন সামনের দিকে যাচ্ছে সেই বিন্দুতেই তো সবসময় দশাটা বেশি থাকবে নাকি? যে বিন্দু থেকে কম্পন সামনের দিকে যাচ্ছে বা কোনো বিন্দুতে যাচ্ছে, তাহলে সেই বিন্দুতেই তো দশা সবসময় বেশি থাকবে, কারণ সে বিন্দুর কম্পনগুলোকে পার্শ্ববর্তী বিন্দুগুলো ফলো করতেছে। মনে করো আমি এই কণাটাকে যদি কাঁপাই তাহলে এই কণাটা কাঁপবে, তাহলে এই কণাটাকে এতটুকু উপরে নিলে পরে এই কণাটার সাথে সাথে এতটুকু উপরে যাবে না, অল্প একটু যাবে, তাহলে এটার চেয়ে এটার দশা পিছিয়ে আছে। তো এই জিনিসটা আমরা একটু এখন বুঝবো। দেখো, এমনিতে আমরা যখন
একটা কম্পনকে চিন্তা করি, কম্পন তো আমরা সবাই বুঝি, কিন্তু এই কম্পনটাকে আমরা একটা গাণিতিক সমীকরণের মধ্যে কিভাবে আনতে পারি সেটা আমরা এখন একটু দেখব। যে ধরো এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে মনে করো এই বৃত্তের পরিধি বরাবর কোনো একটা বিন্দু, পরিধি বরাবর কোনো একটা বিন্দু একটা সমকৌণিক দ্রুতিতে ঘুরতেছে, সমকৌণিক দ্রুতিতে ঘুরতেছে। মানে ব্যাপারটা এরকম যে এখান থেকে এখান পর্যন্ত সে যে সময় যাবে, এখান থেকে এখান পর্যন্ত সে একই সময় যাবে, অর্থাৎ মানে সমান সমান কোণ সমান সমান সময় অতিক্রম করে একটা কণা এভাবে করে ঘুরতেছে। তো সেই কৌণিক, পর্যাবৃত্ত গতি। আমরা আমরা আসতেছি আসতেছি মানে একটা সমকৌণিক গতিতে একটা কণা ঘুরতেছে, ঠিক আছে? তো এই কণাটা যে ঘুরতেছে, তো এই ঘূর্ণায়মান কণাটাকে আমরা এই এই যে কণাটা ঘুরতেছে, এই ঘূর্ণায়মান কণাটার আমি এই দিক থেকে, মানে এই দিক থেকে যদি লাইট ফেলি, এদিক থেকে যদি লাইট ফেলি, তাহলে এই ঘূর্ণায়মান কণাটার এই যে এই ব্যাস বরাবর আমরা একটা প্রজেকশন দেখব। এই কণাটা যখন এখানে, তখন তার প্রজেকশনটাকে আমি এই ব্যাস বরাবর এখানে দেখব। আচ্ছা, কণাটা যখন আবার এখানে, তখন আমি তার প্রজেকশন দেখব এখানে। আচ্ছা, কণাটা যখন এখানে, তখন আমি তার প্রজেকশন দেখব এখানে। বুঝতে পারছো কথাটা? মানে এখান থেকে লাইট ফেলে এই ব্যাস বরাবর, মনে করো এখানে একটা পর্দা দেওয়া আছে, এখান থেকে লাইট ফেলাতে এই কণার প্রজেকশনটা দেখতে পাচ্ছি। আচ্ছা, স্যার বুঝছি এরপরে স্যার। এরপরে কণাটা যখন এখানে চলে আসলো, তখন আমি তার প্রজেকশন দেখতে পাবো এখানে। আচ্ছা, যখন কণাটা এদিক দিয়ে অতিক্রম করতেছে, তখন তার প্রজেকশনটা এখানে। এরপরে কণাটা ঘুরতে ঘুরতে যখন আবার এখানে আসলো, তখন আমি আবার প্রজেকশন এখানে দেখতে পাবো। যখন এখানে আসলো, মানে আমি মোটামুটি ইকুয়াল স্পেসিং এ চিন্তা করতেছি, প্রজেকশন এখানে, যখন এখানে তখন প্রজেকশন এখানে, যখন এখানে তখন প্রজেকশন এখানে, যখন এখানে আসলো তখন প্রজেকশনটা এখানে। হ্যাঁ, যখন আবার এখানে আসলো তখন প্রজেকশন এখানে। তারপরে যখন আবার কণাটা এখানে আসলো, তখন প্রজেকশনটা এখানে। আচ্ছা, যখন কণাটা এখান দিয়ে অতিক্রম করতেছে, তখন প্রজেকশনটা এখানে। তাহলে আমরা এর পরের এই বিন্দুগুলোকে যদি এভাবে দেখাই, তাহলে এই যে বিন্দুটা ঘুরতেছে, প্রতিটা বিন্দুতে বিন্দুটা যে ঘুরতেছে, তাহলে এই ঘূর্ণায়মান বিন্দুর যে ছায়াটা, সেই ছায়াটা কি হচ্ছে? ছায়াটা কিন্তু কাঁপতেছে। এই ঘূর্ণায়মান বিন্দুর ছায়াটা কাঁপতেছে। এখন দেখো, আমরা যদি এই বিন্দুর প্রজেকশন হিসাবে, লক্ষ্য করো, এই বিন্দুর প্রজেকশন হিসাবে যদি এই কণাটাকে বিবেচনা করি, তাহলে এই কণাটার গতির দিক কোন দিকে পাবো বলতো? উপরের দিকে। গতির দিক উপরের দিকে, ঠিক আছে? আচ্ছা, আর যদি আমরা এই বিন্দুর প্রজেকশন হিসাবে এই কণাটাকে বিবেচনা করি, এই বিন্দুটাকে বিবেচনা করি, তাহলে তার গতির দিক কোন দিকে স্যার হবে? নিচের দিকে। নিচের দিকে। নিচের দিকে। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো, আমি যদি এই অ্যাঙ্গেলটাকে মেনশন করি থেটা ইকুয়ালস টু সে এটা 20 ডিগ্রি, তাহলে থেটা ইকুয়ালস টু 20 ডিগ্রি বললে আমি কণার কি কি ইনফরমেশন গুলো পাচ্ছি? এটা হচ্ছে তার রেডিয়াস, ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে এটা যদি এই কোণটা, এই কোণটাকে যদি আমরা থেটা বলি, তাহলে এই কোণটা থেটা, তাহলে এই এই যে ইনফরমেশনটা যে থেটা ইকুয়ালস টু, তাহলে দেখো থেটা ইকুয়ালস টু 20 ডিগ্রি, এই কথাটা বললে আমরা কণার
সাম্যাবস্থান থেকে কণার সরণের মান y ইকুয়ালস টু r sin থিটা এটা পাচ্ছি। এখন দেখো r sin 20 ডিগ্রি বললে আমরা y এর মান একটা পজিটিভ মান পাবো, তাই না? এই r এর মানটা যদি বসাই, মনে করো r ইকুয়ালস টু 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার হোয়াট এভার, তাহলে আমরা একটা পজিটিভ মান পাবো, y এর একটা পজিটিভ মান পাবো। তাহলে y এর পজিটিভ মান দিয়ে আমরা কি পাচ্ছি? কণার সরণ পাচ্ছি। ঠিক আছে, এরপর y ইকুয়ালস টু r sin থিটা, আমরা তো যেহেতু আমরা বলতেছি y ইকুয়ালস টু r sin থিটা, তাহলে আমরা যদি বলি dy বাই dt ইকুয়ালস টু কি হবে? আর আচ্ছা, এখন এই থেটাটাকে যেহেতু আমরা তো সরণ বুঝলাম y ইকুয়ালস টু r sin থিটা, থেটার মানের সাথে। এখন এই থেটাটাকে তো আমার সময়ের ফাংশন বানাইতে হবে। যদি আমি এই আমরা বুঝতেছি এই কণাটা ঘুরতে থাকবে আর এই কণাটা কাঁপতে থাকবে, মানে ঘূর্ণন গতির একটা প্রজেকশন হয়ে গেল কম্পন গতি। ঠিক আছে, তাহলে এই যে কণাটা কাঁপতেছে, এই কম্পমান কণার বিভিন্ন সময়ে y এর মান বিভিন্ন হবে। সেই y এর মানটা আমরা থেটার মানের মাধ্যমে বের করতে পারবো। আবার থেটার মানটা ওমেগার মানের সাথে সম্পর্কিত। অর্থাৎ যদি আমি বলি ওমেগা কৌণিক বেগে কণাটা ঘুরতেছে, তাহলে আমরা থেটাকে বলতে পারবো থেটা ইকুয়ালস টু ওমেগা টি। তাহলে y ইকুয়ালস টু r sin ওমেগা টি, এই রিলেশনটা দিয়ে আমি কণার সরণকে এক্সপ্রেস করতে পারি, যেখানে সরণ yটা কিন্তু একটা টি এর ফাংশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, কণার সরণ yটা টি এর ফাংশন হয়ে যাচ্ছে। এখন লক্ষ্য করো যে থেটা ইকুয়ালস টু 20 ডিগ্রি বলে আমি কণার সরণ পাচ্ছি। এখন যদি আমি চাই যে y ইকুয়ালস টু ওমেগা টি, এখন আমি যদি চাই যে কণার বেগ কত, মানে থেটা ইকুয়ালস টু 20 ডিগ্রির জন্য কণার বেগ কত। এখন থেটা ইকুয়ালস টু 20 ডিগ্রি হলে কণার বেগ কত, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি যে dy বাই dt ইকুয়ালস টু r ওমেগা cos ওমেগা টি। ঠিক আছে, তাহলে এই ওমেগা টিটাই তো হচ্ছে থেটা। ঠিক আছে, তাহলে আর ওমেগার মান বসায়ে cos 20 ডিগ্রি যদি আমরা এখানে বসাই, ঠিক আছে, তাহলে কণার একটা বেগ পাবো। এখন তুমি আমাকে বলো এখানে বেগের মানটা কি হবে? cos t হবে না? cos ওমেগা টি, cos ওমেগা টি তো, cos ওমেগা টি তো হবে, ডিফারেন্সিয়েশনের নিয়ম। এখানে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, তাহলে আর ওমেগা cos ওমেগা টি, cos টি হবে কেন? ওমেগা তো বাইরে, বুঝতে পারছো? জানা জিনিস ভুল করলে তো সমস্যা। তাহলে এখন এই ওমেগা টি এর ভ্যালু যদি 20 বসাই, তাহলে আর এর মান পজিটিভ, ওমেগা আমরা বলতেছি এইভাবে করে ঘুরতেছে, ওমেগার মান পজিটিভ, তাহলে এইখান থেকে আমরা একটা পজিটিভ ভ্যালু পাবো না? অর্থাৎ এই পার্টিকুলার বিন্দুতে কণাটা যখন কাঁপতেছে, তখন এই বিন্দুতে থাকা অবস্থায় কণার ঊর্ধ্বমুখী একটা বেগ পাবো থেটার মান 20 ডিগ্রির জন্য। অর্থাৎ আমি চাইতেছি কণাটা এই বিন্দুতে যখন ঊর্ধ্বমুখী বেগে থাকে তখন তার বেগের মান কত, সেই মানটা আমি এইটার জন্য করসপন্ডিং অ্যাঙ্গেলটা যদি এখানে বসাই, তাহলে সেই বেগের মানটা পেয়ে যাব। অর্থাৎ এখান থেকে আমরা বেগ পাবো। কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে যদি আমরা আবার এটাকে আবারও যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে কণার এক্সেলারেশন পাই। তাহলে এক্সেলারেশন হচ্ছে আর ওমেগা স্কয়ার সাইন ওমেগা টি, কিন্তু এখানে আবার একটা মাইনাস আছে। ঠিক আছে, তাহলে এখানেও যদি আমরা মাইনাস আর ওমেগা স্কয়ার সাইন 20 ডিগ্রি বসাই, তাহলে দেখো এখান থেকে আমরা একটা পজিটিভ মান পাবো, কিন্তু এই নেগেটিভটা বলতেছে যে এই বিন্দুতে ত্বরণটা নেগেটিভ। এখানে আমি 20 ডিগ্রি বসালাম, 20 ডিগ্রি বসাইলে এই মানটা পজিটিভ পাবো, কিন্তু এই নেগেটিভটা বলতেছে যে ঊর্ধ্বমুখী গতির বিচারে এই বিন্দুতে ত্বরণটা নেগেটিভ। তাহলে ত্বরণটা যদি নেগেটিভ হয়, তার মানে এই বিন্দুতে উপরের দিকে যাওয়ার সময় তার বেগ ধীরে ধীরে কমতে থাকবে। এখন বলো বাস্তবে তাই হয় কিনা? মানে এখান থেকে যখন ঊর্ধ্বমুখী বেগে এখানে থাকে, পরবর্তী মুহূর্তে কি তার বেগ বৃদ্ধি পায় না হ্রাস পায়? রাফি কথা বলতেছো না কেন? আনমিউট করে কথা বলো। হ্যালো রাফি? হ্যালো? হ্যাঁ,
প্রশ্নটা বলছিলাম যে এই যে বিন্দুতে, এই বিন্দুতে ঊর্ধ্বমুখী বেগ থাকা অবস্থায় কণাটার পরবর্তী বিন্দুতে বেগ কি কমবে না বাড়বে? স্যার বেগ এটা উপরের স্যার দিকে বেগ উঠতেছে তো, তাহলে এই বিন্দুতে ঊর্ধ্বমুখী বেগ থাকা স্যার বেগ অবস্থায় পরবর্তী স্যার বিন্দুতে বেগটা স্যার কমবে বেগ না? কম- জি কমবে না? স্যার আচ্ছা, জি বেগটা স্যার কমবে, তাহলে বেগ কমলে ত্বরণ কি পজিটিভ হয় না নেগেটিভ হয়? স্যার বেগ কমলে স্যার ত্বরণটা স্যার বাড়বে কিন্তু বিপরীত দিকে। মানে বেগ কমলে ত্বরণ পজিটিভ হয় না নেগেটিভ হয়? বেগ কমলে তো ত্বরণ নেগেটিভ হয়। নেগেটিভ হয়। এই যে তাহলে এখন দেখো, এই যে আমরা এক্সেলারেশনের যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনে যখন আমরা থিটার মান 20 ডিগ্রি বসাই, তখন সাইন 20 ডিগ্রি থেকে আমরা এই ওমেগা আর এগুলো তো কনস্ট্যান্ট, তাইলে আমরা এই বিন্দুর এক্সাক্ট ত্বরণটা এই 20 ডিগ্রি থেকে পেয়ে যাচ্ছি। কথা বুঝতে পারছো? কারণ সাইন 20 ডিগ্রির মান পজিটিভ হবে, ওমেগা স্কয়ার পজিটিভ আর পজিটিভ, তাহলে যেহেতু এই এক্সপ্রেশনে একটা মাইনাস চিহ্ন আছে, কাজে আমরা কিন্তু ত্বরণের মানটা যে নেগেটিভ এই থিটা ইকুয়ালস টু 20 ডিগ্রির জন্য এটা বুঝতে পারতেছি। এখন আমি যে কথাটা বলতেছিলাম, কণাটা যখন এখানে আছে তখন ঊর্ধ্বমুখী বেগে থাকার জন্য আমরা কণার জন্য করসপন্ডিং অ্যাঙ্গেল বলতেছি থিটা, এবং সেই অ্যাঙ্গেল থেকে আমরা দেখতেছি তার পজিশন, তার ভেলোসিটি এবং তার এক্সেলারেশন তিনটাই ম্যাগনিটিউড এবং ডিরেকশন সহ আমরা বুঝতে পারতেছি, ঠিক কিনা? স্যার ঠিক আছে, কণাটা যখন এই পজিশনে আছে, তো এই পজিশনে ঊর্ধ্বমুখী বেগটা হচ্ছে এই বিন্দুর প্রজেকশন, আর এই বিন্দুর জন্য করসপন্ডিং অ্যাঙ্গেল হচ্ছে 20 ডিগ্রি। কিন্তু ধরো কণাটা এইখানেই আছে কিন্তু নিম্নমুখী বেগে আছে, তো সেটার জন্য আমার করসপন্ডিং অ্যাঙ্গেল কিন্তু হচ্ছে এটা, এখানে কিন্তু করসপন্ডিং অ্যাঙ্গেল এটা। তাহলে করসপন্ডিং অ্যাঙ্গেল যদি এটা হয়, তাহলে এই 160 অ্যাঙ্গেলটার ডিগ্রি। মান কত? এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে 160 ডিগ্রি। এখন তুমি দেখো যে তুমি যদি এখানে প্রত্যেকটা ক্ষেত্রে থিটার মান 160 ডিগ্রি বসাও, তাহলে দেখবা কণার যথাযথ অবস্থান অর্থাৎ সরণ, ঠিক আছে, কণার বেগের মান, অর্থাৎ তুমি দেখবা যে এখানে যদি কসের জায়গায় 160 ডিগ্রি বসাও তাহলে এখানে নেগেটিভ হবে না? কস 160 ডিগ্রি মান স্থূল কোণ, তাহলে জি এটা স্যার নেগেটিভ হবে। নেগেটিভ। নেগেটিভ হওয়া জি মানে স্যার কি? যে বেগের মানটা যে এই মুখী সেটাও তোমাকে বলে দিচ্ছে। আচ্ছা, এক্সেলারেশনের মধ্যে যদি তুমি এখানে 160 ডিগ্রি বসাও তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। পজিটিভ হবে স্যার। আচ্ছা, পজিটিভ হয়ে গেলে এক্সেলারেশনটা মানে যখন এখান থেকে সে নিচের দিকে আসতেছে, এখান থেকে যখন সে নিচের দিকে আসতেছে, তাহলে সাইনের মান যদি এত হয় 160 ডিগ্রি হয় তাহলে এটা পজিটিভ। কিন্তু এখান থেকে যখন নিচের দিকে আসতেছে তখন এক্সেলারেশনের দিক কত? দিক মানে এক্সেলারেশন কি পজিটিভ না নেগেটিভ? স্যার এক্সেলারেশন তখন পজিটিভ হবে। এক্সেলারেশন তখন পজিটিভ হবে, ঠিক কি না? এখান থেকে যখন নিচের আমি দিকে স্যার আসতেছে তখন বেগ এক্সেলারেশন পজিটিভ বাড়তেছে। হবে বলতেছো? স্যার বেগ বাড়তেছে না? হ্যাঁ, বেগ বাড়তেছে, কিন্তু তার আমরা মানে আমরা এখানে হ্যাঁ উপর থেকে এখান থেকে যখন নিচের দিকে আসতেছে তখন তার এক্সাক্ট এক্সেলারেশন কত? ওইখান থেকে আস্তে আস্তে বেগ বাড়তেছে। আচ্ছা, তো তখন সাইন 120 ডিগ্রি, সাইন 160 ডিগ্রির মানটা হবে পজিটিভ, সাইন 160 ডিগ্রি মানটা হবে পজিটিভ। দাঁড়াও, এই যে এই জায়গাটার ব্যাখ্যাটা একটু প্রয়োজন আছে। যখন এখান থেকে এখানে আসবে dx বাই dt পজিটিভ এক্সেলারেশন, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুতে বেগের মান বৃদ্ধি পাচ্ছে, তাহলে বেগের মান যদি বৃদ্ধি পায় তাহলে সাইন 120 ডিগ্রি a equals to minus r omega square sin আচ্ছা, পজিটিভ অ্যাক্সেলারেশন, হ্যাঁ এখন হ্যাঁ ঠিক আছে, এটা পজিটিভ। আচ্ছা, এখন পজিটিভ তো তাহলে দেখো আমরা যদি বলি যে না, এখানে পজিটিভ তাহলে এক্সেলারেশনটা কি নেগেটিভ? তো এক্সেলারেশনটা তো নেগেটিভই হচ্ছে, কারণ এই বিন্দুর চাইতে এই বিন্দুতে বেগের মান বেশি, তাহলে এই বিন্দুর চাইতে যদি এই বিন্দুতে বেগের মান বেশি হয় তাহলে তুমি চিন্তা করো এক্সেলারেশনের ডিরেকশন কোন দিকে? এইদিকে, তাহলে এক্সেলারেশনের ডিরেকশন এইদিকে হওয়া মানে কি? এক্সেলারেশন নেগেটিভ না পজিটিভ? স্যার এক্সেলারেশন পজিটিভ হবে না? না না, আমি বলছি এই বিন্দুর চেয়ে এই বিন্দুতে বেগের মান বেশি, তাহলে জি এখন স্যার এক্সেলারেশনটা আমরা কি বলবো? মানে বেগের মান বেশি কিন্তু এক্সেলারেশনটা, তো এখানে আমরা বলতেছি যে এখানে ডিএক্সটা কি, এখান থেকে এখানে যখন তুমি আসতেছো তখন তোমার ডিএক্সটা তো হচ্ছে, আমরা বলতেছি এখান থেকে এখানে ডিরেকশন পজিটিভ আর এদিক থেকে এদিকে ডিরেকশন হচ্ছে নেগেটিভ।
কথা সরণ বুঝতে তো পারছো? সবসময় স্যার বেগে, সরণ আমরা তো স্যার বলতেছি তরঙ্গের বিপরীত এই বলতেছে। শোনো শোনো, আমরা বলতেছি এই বিন্দুতে বেগ, মানে এখান থেকে তুমি চিন্তা করো সাইন 160 ডিগ্রির মান পজিটিভ আসবে, তাহলে আর ওমেগা স্কোয়ার। আমরা বলতেছি যে এখান থেকে এই বিন্দুতে যখন আসে তখন তার সরণ কি বলো? যখন সে ফিরে আসতেছে তখন এই বিন্দুতে তার সরণ কি? বুঝলাম না স্যার। মানে এই বিন্দুতে ফিরে আসার পথে আমরা যদি বলতেছি কণাটা যখন এখান থেকে এখানে নিচে চলে আসতেছে, ফিরে আসার পথে তার সরণটা কি এই বিন্দুতে? স্যার সরণ সরণটা স্যার তো পজিটিভ না নেগেটিভ। নেগেটিভ? না না স্যার না নেগেটিভ। না, সরণ আমরা আমরা সরণটাকে হিসাব করব তো এই বিন্দু থেকে, তাহলে সরণটা পজিটিভ না? তাহলে সরণটা যদি পজিটিভ হয়, দেখো সরণটা যদি পজিটিভ হয় তাহলে সরণের বিপরীত দিকে ত্বরণ, অর্থাৎ এই বিন্দু থেকে এই সরণ বিন্দু, স্যার পজিটিভ, স্যার পজিটিভ হয় কেন? উপর থেকে নিচে নামতেছে না। শোনো, উপর থেকে নিচে নামতেছে, আমরা এখানে সরণ ত্বরণের পজিটিভ নেগেটিভ সবকিছু চিন্তা করব হচ্ছে এই রেফারেন্স পয়েন্ট থেকে, মানে এই আদি বিন্দু থেকে। তাহলে আদি বিন্দু থেকে এই বিন্দুতে মনে করো এখান থেকে যখন এখানে যাচ্ছে সরণ পজিটিভ 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 সবটাই পজিটিভ, সবটাই পজিটিভ, সবটাই পজিটিভ, পজিটিভ হতে হতে এখানে শূন্য, এরপরে নেগেটিভ, এই সবটা জুড়ে নেগেটিভ। বুঝতে বুঝতে পারছি পারছো স্যার। কথাটা? তাহলে জি এখানে স্যার। সরণ পজিটিভ, ঠিক আছে? তাহলে এখানে সরণ জি। পজিটিভ, তাহলে সরণ যদি পজিটিভ হয় তাহলে এইখানে বেগের বৃদ্ধি হচ্ছে, এখান থেকে এখানে বেগের বৃদ্ধি হচ্ছে, তাহলে এই বিন্দুতে বেগ বেশি, এই বিন্দুতে বেগ কম। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত বেগ, তাহলে বেগের বৃদ্ধির ডিরেকশনটা কি এদিকে না? তাহলে বেগের বৃদ্ধির ডিরেকশনটা কি সরণের বিপরীত দিকে হচ্ছে কিনা? তাহলে ত্বরণটা কি হবে? নেগেটিভ হবে। তো এই যে এইখানে এই নেগেটিভ ত্বরণই তুমি পাচ্ছ, মানে আমরা এখানে সরণ ত্বরণের বিপরীতমুখী, সেই হিসাবে সরণটা নেগেটিভ। আমরা সরণ যেদিকে ত্বরণটা তার বিপরীত দিকে পাচ্ছি। বুঝতে পারছো? যেমন এখান থেকে যখন এখানে গেছে তখন সরণ পজিটিভ ছিল, ঠিক আছে, কিন্তু এখান থেকে এখানে যাওয়ার সময় তার বেগ হ্রাস পাচ্ছিল, তাহলে বেগ হ্রাস পেলে কি হবে? নেগেটিভ। বুঝতে পারছো? আচ্ছা, যখন তরণ এখান থেকে তরণ এখানে আসতেছে, যখন এখান থেকে এখানে আসতেছে, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতে বেগ বৃদ্ধি পাচ্ছে, জি স্যার। বেগ বৃদ্ধি পাচ্ছে, তাহলে বেগ বৃদ্ধি পেলে বেগ যেদিকে বৃদ্ধি পায় ত্বরণের দিক তো সেদিকে, তাহলে ত্বরণের দিক হচ্ছে এদিকে, কিন্তু সরণের দিক এদিকে, ঠিক আছে? তাহলে এখানে ত্বরণটা কিন্তু এখানেও নেগেটিভ, দেখো এই 160 ডিগ্রি বসালে এখানেও কিন্তু আমরা ত্বরণের মানটা নেগেটিভই পাবো, ঠিক কিনা? মানে জি স্যার। আমি আমি তাহলে এই কথাটার ব্যাখ্যা, এই এই বিশ্লেষণটার প্রয়োজনটা কি? এই বিশ্লেষণটা দিলাম এই জন্য যে যদি তুমি যে কোনো বিন্দুর জন্য কৌণিক অবস্থানের মানটা সুনির্দিষ্ট করতে পারো, তাহলে সেই বিন্দুর গতির সম্যক অবস্থানটা জানতে পারো। মানে কোন বিন্দুর জন্য যদি কৌণিক অবস্থানটা সঠিকভাবে তুমি বলতে পারো যে একটা কণার কম্পনের কৌণিক অবস্থান হচ্ছে মনে করো 130 ডিগ্রি, তাহলে কৌণিক অবস্থান 130 ডিগ্রি মানে কণাটা এখানে কোথাও আছে। তাহলে এটা দেখেই তুমি বলে দিতে পারো কণাটা সাম্যাবস্থান থেকে পজিটিভ সরণে আছে, সাম্যাবস্থান থেকে পজিটিভ সরণে আছে এবং তার বেগ নিম্নমুখী এবং তার ত্বরণ নেগেটিভ, তাই না? এই যে এই বিন্দুতে থাকলে তুমি বলে দিতে পারো বেগের দিক নিচের দিকে, কিন্তু যদি এই বিন্দুতে থাকে তখন তুমি বলতে পারবা বেগের দিক উপরের দিকে। বুঝতে পারছো কথাটা? তাহলে এই কারণে পার্টিকুলারলি এই অ্যাঙ্গেল থেটাকেই আমরা বলি দশা। কথা বুঝতে পারছো? এই থেটাটাই হচ্ছে দশা। মানে জি স্যার। কম্পমান কণার, কম্পমান কণাকে যদি আমরা একটা বৃত্তীয় গতি, বৃত্তীয় গতির প্রজেকশন হিসাবে চিন্তা করি, তাহলে ওই বৃত্তীয় গতিপথে কম্পমান কণার যে কোনো বিন্দুর কৌণিক অবস্থানটাকেই বলা হয় তার দশা। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই যে দশা আমরা বললাম, তো এখন তাহলে দশা আমাদের কোনো এরকম কোনো মানে অ্যাবস্ট্রাক্ট কোনো কিছু না। দশা বলতেই আমরা একটা মানকে বুঝি, যেই মানের বিশ্লেষণ থেকে আমরা সরণ, বেগ এবং ত্বরণকে মান প্লাস দিক দুই ভাবেই জানতে পারি। ঠিক আছে? তাহলে এই একটা ভ্যালুর উপর এই প্রত্যেকটা ভ্যালুর ডিরেকশন এবং ম্যাগনিটিউড চলে আসতেছে, সেই জন্য এটাকে আমরা বলি দশা। বুঝতে পারছো? তাহলে কম্পনের দশা বলতে আমরা কম্পমান কণা যদি বৃত্তীয় গতির একটা প্রজেকশন, কম্পন প্রজেকশনে কাঁপতে থাকে এটা বিবেচনা করি, তাহলে ওই বৃত্তীয় পথে কম্পমান কণার কৌণিক অবস্থানটাকে আমরা বলি কম্পনের দশা। ক্লিয়ার? বুঝতে পারছো কথাটা? এখন দেখো
জি স্যার। এই যে দশা থেকে পিছিয়ে থাকা বা এগিয়ে থাকার ব্যাপারটাতে আমরা এখন আসি। মানে এই জিনিসটা বোঝার ব্যাপার আছে। মনে করো একই লাইনে দুইটা কণা, মনে করো এই লাইনে এরকম ভাবে দুইটা কণা এরকম এতটুকু বিস্তার নিয়ে কাঁপতেছে। এই কণাটাও কাঁপতেছে, এই কণাটাও কাঁপতেছে। এই কণাটারও কম্পনের বিস্তার এতটুকু। তাহলে কম্পনের বিস্তার এতটুকু মানে এই কণাটা এখান থেকে এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, কাঁপতেছে। তাহলে মনে করো কোনো একটা সময়ে এই কণাটার কৌণিক অবস্থান এখানে, ঠিক আছে? এই কণাটা যখন এতটুকু দূরত্বে চলে গেছে তখন এই কণাটা ওকে ফলো করে এখানে আসছে, ঠিক আছে? আচ্ছা, এই কণাটা যখন মানে তাহলে তাহলে আমরা এরকম চিন্তা করি, আমরা প্রত্যেকটা জন্য আলাদা আলাদা একটা কালার দিয়ে প্রকাশ করব আর কি। মানে এটা হচ্ছে সেম কালার, মানে আমি বলতেছি এই কণাটা এই কৌণিক অবস্থানে আছে আর এই কণাটার কৌণিক অবস্থান হচ্ছে এখানে। তাহলে আমরা দশা পার্থক্য কত বলে দিতে পারি? এই কণার সাথে এই কণার দশা পার্থক্য কত? হ্যাঁ, যে এই যে এই কোণের সাথে এই কোণের ব্যবধানটাই হচ্ছে তার দশা পার্থক্য, ঠিক আছে? ধরো এটা যদি আমাদের 50 ডিগ্রি হয় আর এটা যদি আমাদের 20 ডিগ্রি হয়, তাহলে এই কণার সাথে এই কণার দশা পার্থক্য হচ্ছে 30 ডিগ্রি। বুঝতে পারছো? এখন আমরা নেক্সট কণার জন্য যে কৌণিক অবস্থানটা চিন্তা করব, পরবর্তীতে আমরা যদি এইরকম আরেকটা বৃত্ত যদি একই ডিস্টেন্সে চিন্তা করি, তখন সেই কণাটা কাছে, এটাকে আসলে আমরা একটু কাছে নিয়ে আসতে পারলে ভালো হয়। এখন দেখো দশা পার্থক্যে তরঙ্গটা কিভাবে তৈরি হয়। এখন আমরা, রাফি কি আসো? কথা মাঝে জি মাঝে স্যার। না বললে তো বুঝতে পারি না। তুমি জি কি স্যার। বুঝতেছো? মানে স্যার দশা পার্থক্যটা হচ্ছে ওই 50 ডিগ্রি থেকে 20 ডিগ্রি যে বিয়োগফল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে দশা পার্থক্য। এখন নেক্সট কণাটা মনে করো, মানে কণাটা আছে এইখানে, এই কণাটা এইভাবে কাঁপতেছে, কিন্তু এই কম্পমান কণার জন্য আমরা বৃত্তটাকে কল্পনা করতেছি। কণাটা কাঁপতেছে, তো এই কণাটা যখন এইখানে, এই কণাটা যখন এইখানে, তাহলে এইখানের কণাটা আরো 30 ডিগ্রি দশা বৈষম্যে মনে করো এখানে থাকবে হয়তো, ঠিক আছে? তাহলে কণাটা যদি এইখানে থাকে তাহলে এটার প্রজেকশনটা থাকবে এখানে, আর এটার প্রজেকশন হচ্ছে এখানে, আর এটার প্রজেকশন হচ্ছে এখানে। এখন আমরা যদি প্রজেকশন গুলোকে কানেক্ট করি, মনে করো এই প্রজেকশন, এই প্রজেকশনকে এই যে এই কণা, এই প্রজেকশনকে যদি কানেক্ট করি, তাহলে দেখছো আমার ঢেউ হচ্ছে কিনা। এখন আমরা প্রজেকশন গুলোকেই তো যোগ করি। এখন তুমি বৃত্তগুলোকে ভুলে যাও, এই প্রজেকশন গুলোকে যদি তুমি যোগ করো, এই প্রজেকশন গুলোকে যদি তুমি যোগ করো, তাহলেই ঢেউ হবে। অর্থাৎ পরবর্তী কণাটার আরো যদি পিছিয়ে থাকে, নেক্সট কণাটাকে আমরা আঁকতে আঁকতে সর্বোচ্চ এইখান পর্যন্ত যাব, তারপরেরটাকে আঁকবো এখানে, তারপরেরটাকে আঁকবো এখানে, তারপরেরটাকে আঁকবো এখানে। মনে করো এই কণা থেকে নিয়ে বেশ অনেক দূরে কোনো কণাকে যখন আমি আবার এখানেই, মানে দেখো বৃত্ত বরাবর যদি আমরা পেছাতে থাকি, তাহলে পেছাতে পেছাতে আবার এইখানে চলে আসবো না? তাহলে এইখানে চলে আসবো যখন, তখনই তো বুঝতে পারতেছো যে এটা একটা কমপ্লিট ঢেউ এরকম ভাবে তৈরি হবে। অর্থাৎ ব্যাপারটা এরকম হবে যে একটা ঢেউকে যখন আমরা আঁকি, তখন আমরা বলি এই একটা কমপ্লিট ঢেউ তৈরি হয়েছে। তার মানে এই কণার তুলনায় এই কণা দশা বিচারে কতটুকু পিছিয়ে আছে বলো তো? এই কণার তুলনায় এই কণা দশার বিচারে কতটুকু পিছিয়ে আছে? এটার চেয়ে এটা পিছিয়ে আছে, এটা পিছিয়ে আছে, এটা পিছিয়ে আছে, পুরো এক চক্কর। তার মানে 360 ডিগ্রি বা 2 পাই পরিমাণ দশা বিচারে পিছিয়ে আছে, ঠিক আছে? তাহলে যে কণা থেকে তরঙ্গ সামনের দিকে অগ্রসর হয়, উৎস কম্পন থেকে মানে উৎসতে কম্পমান কণা থেকে নিয়ে শুরু করে ডান দিকে প্রত্যেকটা কণা দশা বিচারে কিছুটা পিছিয়ে থাকে। এই পিছিয়ে থাকার কারণেই আসলে তরঙ্গটা তৈরি হয়। যদি পিছিয়ে না থাকতো, তাহলে এই কণাটা যখন এইখানে, এই কণাটাও যদি এইখানে থাকতো, এই কণাটাও যদি এখানে থাকতো, তাহলে এটা কি হইতো?
এই কণাটা এইভাবে লাফ দিত, এটাও এভাবে লাফ দিত, এটাও এভাবে লাফ দিত, তাহলে সবটা রেখা এরকম ভাবে লাফালাফি করতো, তাহলে এটা হয়তো একটা কম্পন। কিন্তু এইটার চাইতে এই কণাটা দশা অবস্থানে, মানে দশা বিচারে এরকম 30 ডিগ্রি পিছিয়ে আছে। আবার এটার কারণেও এটা দশা বিচারে পিছিয়ে আছে, এটার কারণে এটা পিছিয়ে আছে। অর্থাৎ এটা যখন এখানে, তখন এই কণা বরং এটা আরো কতটুকু উপরে উঠলে পরে এই কণাটা লাফানো শুরু করবে। ব্যাপারটা বুঝতে পারছো তো? মানে এমনিতে তো যদি আমরা একটা লাঠির কথা চিন্তা করি যে এই স্যার কণাটা আরেকবার এতটুকু, ঠিক আছে, বুঝছো বিষয়টা? তাহলে স্যার এই আরেকবার দশাগত ভাবে পিছিয়ে থাকাটাই হচ্ছে তরঙ্গ উৎপত্তির মূল কারণ। ঠিক আছে? স্যার হ্যাঁ, স্যার বলো। আরেকবার বুঝুন, জিনিসটা বুঝি নাই। মানে আমি বলতেছি যে এই কণাটা আর এই কণাটা, মানে এই কণাটা যখন এখান থেকে এখানে আসলো, মানে আমি এখানে কম্পন বলতেছি, তো এখন আমি দশার পার্সপেক্টিভে বলতে চাচ্ছি। আমি বলতেছি মনে করো এখানে আসলে বৃত্তাকার পথে একটা কিছু ঘুরতেছে, আর ও আসলে ওকে ফলো করতেছে, মানে ওর কাজ হচ্ছে এই বৃত্তটাকে ফলো করা। তাহলে এই বৃত্তাকার পথে যে কণাটা ঘুরতেছে, এই কণার ঘূর্ণনের বেগ আর এই কণার ঘূর্ণনের বেগ সেম, কিন্তু এটা যখন ঘুরতে শুরু করবে, এটা ঘুরতে শুরু করবে তার একটু পরে, এটা তার আরো পরে। তাহলে স্বাভাবিকভাবে এটার চেয়ে এটা দশার বিচারে পিছিয়ে থাকবে না, অর্থাৎ কৌণিক অবস্থানের বিচারে পিছিয়ে এটা স্যার থাকবে না। কেন স্যার পরে ঘুরবে স্যার, এটার কারণ কি স্যার? আচ্ছা, হ্যাঁ, কারণ হচ্ছে যে ও ওকে ফলো করতেছে, মানে এই কণাটা এই কণাকে ফলো করতেছে। এখন ফলোইং কি ইনস্ট্যান্টলি হয়? আমি আমার না হাতটা উঠাবো, তুমি যদি আমার হাত উঠানো দেখে হাতটা উঠাও, তাহলে তুমি কি ইনস্ট্যান্টলি আমার হাত উঠানোর সাথে সাথে হাত উঠাতে পারবা? না স্যার। পারবা না। সো তাহলে দেখো, ওয়েভ হচ্ছে একটা প্র্যাকটিক্যাল রিয়েলিটি। মানে কোনো কণা যদি কাঁপতে থাকে তাহলে ওয়েভ হবেই। কেন? কারণ এই কম্পনকে অন্য কণাগুলা ফলো করতে গেলে ইনস্ট্যান্টলি পারবে না। সো একটা ফেজ ডিফারেন্স অবভিয়াস, সো একটা ওয়েভ জেনারেশন অবভিয়াস। মানে কম্পনের কারণে তরঙ্গের উৎপত্তির মূল কথাটা তোমাকে বললাম, যে একটা কণা যদি কাঁপতে থাকে তাহলে ওই কম্পমান কণা পার্শ্ববর্তী কম্পমান কণাগুলোকে কাঁপাবে, ঠিক আছে, কিন্তু এই কম্পনটা ইনস্ট্যান্ট হওয়া সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। যেমন আমি একটা স্টিকের কথা বললাম, একটা স্টিককেও যদি তুমি এভাবে নাড়াচাড়া করো, তাইলেও তুমি এইটা নাড়ানোর সঙ্গে সঙ্গে এই কণাটা নড়বে না, একটু হলেও গ্যাপ থাকবে। আলটিমেটলি এটা একটা ওয়েভ হবে। যেমন একটা বাঁশের কঞ্চি নিয়ে যখন চিন্তা করছো, তখন ওয়েভের আকৃতিটা হয়তো এরকম হবে, কিন্তু যদি এটা বাঁশের কঞ্চি না হয়ে একটা লোহার দণ্ড হয়, তখন হয়তো দেখা যাবে ওয়েভটা এরকম হবে। বুঝাইতে পারছি কথাটা? কারণ এইখানে যেটা হবে সেটা হলো যে এই কণাটা উপরে যাওয়ার পর বেশ অনেক দূর পর্যন্ত কণাটা তাকে প্রায় কাছাকাছি ফলো করে ফেলবে, ফলে এখানে ওয়েভ লেংথটা বেশি হবে, অর্থাৎ এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হবে, কিন্তু এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা কম হবে। বাঁশের কঞ্চির জন্য কম্পনটা এরকম হবে, দড়ির জন্য হয়তো জিনিসটা এরকম হবে, ঠিক আছে, কিন্তু লোহার জন্য এরকম হবে, বা খুব শক্ত কোনো লাঠির জন্য এটা হয়তো এরকম হবে, যে জাস্ট তুমি এটাকে যখন উঠাইছো তখন দেখবা যে এরকম একটা আকৃতি তৈরি হয়েছে, আবার যখন নিচে নামাইছো তখন দেখবা এরকম একটা আকৃতি তৈরি হয়েছে। তুমি বুঝতে পারছো ব্যাপারগুলো? অর্থাৎ এই দশা পার্থক্যটা কি পরিমাণ হয় সেটার উপরই আসলে একটা তরঙ্গের ক্ষেত্রে এই ওয়েভটা কতটুকু দীর্ঘ হয় বা কতটুকু লম্বা হয় সেই জিনিসটা নির্ভর করতেছে, যে এটার সাথে এটার দশা পার্থক্য। তুমি দেখো যে এটার সাথে এটার দশা পার্থক্য যদি খুব কম হয়, অর্থাৎ তাহলে তাহলে দেখো, আমরা কি চাচ্ছি যে এই বিন্দুটা আস্তে আস্তে নিচে নামবে, তাই না, ওয়েভ জেনারেট করার জন্য। তাহলে এখান থেকে এখানের দশা পার্থক্য যদি কম হয়, তাহলে এই ঢেউয়ের যে এটা যে নিচে নেমে যাওয়াটা, এই ডাউনফলটা খুব দ্রুত হবে, ফলে ওয়েভ লেংথ কমে যাবে। ঠিক আছে? তাহলে এক কণার থেকে আরেক কণাতে কম্পনের দশা পার্থক্য যদি ডিস্টেন্সের সাথে সাথে অনেক কম হয়, তাহলে ল্যামডা অনেক বেশি হবে। এই জিনিসগুলো পরে আবার আমরা ইকুয়েশন থেকেও বুঝবো, কিন্তু জিনিসটা আমি তোমার ফিজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এ আনতে চাচ্ছি। বুঝতে পারছো? তাহলে যে জিনিসটা আমি বুঝাইতে চাইলাম সেটা হচ্ছে যে দশা বলতে আসলে একটা কোণকে বোঝায়। কেন? কারণ এই কোণটার পরিমাণটাই একটা কণার কম্পমান কণার সরণের অবস্থান, বেগের মান, ত্বরণের মান সবকিছুকে ডিটেল বলে দিচ্ছে। এই জন্য দশা হচ্ছে একটা কোণ। আর এই দশা কোণটা যদি আহ পাশাপাশি কণাগুলোর ক্ষেত্রে সেম ডিস্টেন্সে, এই দশা কোণটা যদি সেম না থাকে এবং এই দশা কোণটা যদি ক্রমান্বয়ে কমতে থাকে, মনে করো এটার চেয়ে এটার দশা কম, এটার চেয়ে এটার দশা আবার কম, এটার চেয়ে এটার দশা আরো কম, কিন্তু এটাও কাঁপতেছে, এটাও কাঁপতেছে, প্রত্যেকটাই কাঁপতেছে, কিন্তু দশা পার্থক্য আছে।
এই ধরনের ঘটনাটাই হচ্ছে আসলে আমাদের ওয়েভ ফরমেশন। বুঝতে পারছো? যে কম্পন থেকে তরঙ্গ কিভাবে তৈরি হয়, এটা যদি আমরা এখন বুঝি, এরপর থেকে দেখো ওই যে সরল সন্ধিত গতির ক্ষেত্রে আরো কিছু কথাবার্তা আছে যেগুলো আমরা সরল সন্ধিত গতিকে আলাদাভাবে স্টাডি করে বুঝবো। কিন্তু ওয়েভ বোঝার জন্য এই বিশ্লেষণটুকু বোঝা জরুরি। তারপরে আমরা অগ্রগামী তরঙ্গকে পড়তে পারবো। অগ্রগামী তরঙ্গের তত্ত্ব আমরা আলোচনা করব। সেটা আর আজকের ক্লাসে আমি আর যাব না। আগামী ক্লাসে আমি অগ্রগামী তরঙ্গ, স্থির তরঙ্গ সেগুলা নিয়ে আলোচনা করব। এই জিনিসটা ভালো করে দেখো। ক্লাস তো রেকর্ড হইছে, আমি আবার আপলোড করব। ভালো করে এই জিনিসটা বুঝো। বোঝার পর এটার উপর আবার নেক্সট লেকচারে আমরা কন্টিনিউ করব। টু বি কন্টিনিউড। জি ঠিক স্যার। আছে? শেষ করি জি তাহলে? স্যার। ওকে স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।